পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ এবং সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম ও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসের শুরুতেই প্রথমে আমার নিজের পরিচিতি এবং তারপর থাকবে আমার ক্লাসের পরিচিতি। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, মৃদকালিন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই ক্লাসের টার্গেট স্টুডেন্ট হচ্ছে তোমরা যারা স্নাতক পাস, দ্বিতীয় বর্ষে প্রাণীবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়াশোনা করো তারা। আমি আজকে তোমাদের প্রাণীবিজ্ঞান চতুর্থ পত্র থেকে একটি সংক্ষিপ্ত ক্লাস নেব। আমার এই পত্রের পেপার কোড হচ্ছে 123103। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাসের ফিজিওলজি অংশটা থেকে আমি একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করতে পারছ, ছবিতে বুকের মাঝে একটি লাল বস্তু যেন জল জল করছে। শিক্ষার্থীবৃন্দ, এরপর ডান পাশে আরেকটা ছোট ছবি দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি সেই লাল জলজলে করা বস্তুটি থেকে কিছু একটা জিনিস যেন বেরিয়ে যাচ্ছে, আবার কিছু একটা জিনিস যেন তার ভিতরে প্রবেশ করছে। আসলে আমরা যারা উচ্চ মাধ্যমিক পড়ে এসেছি, আমরা সবাই ছবির এই বিষয়টি কি এবং কি ঢুকছে এবং কি বের হচ্ছে এই জিনিসটি অনুমান করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তারপর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পর্দার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি লাল একটা বস্তু, তার একটা বড় ফোঁটা, তার চেয়ে একটু ছোট ফোঁটা, তার চেয়ে একটু ছোট ফোঁটা, এবং যে ছবিটা আমরা এর আগে দেখেছিলাম সেটারই ক্রমান্বয়ে চারটা ছবি দেখতে পাচ্ছি, যেটা একটা চক্রের মতো আছে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা কি অনুমান করতে পারছ আজকে আমরা পাঠে কোন বিষয়টি বা বিষয়গুলো নিয়ে আলোচনা করব? শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা ঠিক ঠিক অনুমান করতে পারছ। এখানে পর্দার বাম পাশে যে ছবি দেওয়া আছে সেটা হচ্ছে রক্ত, আর এখানে এই যে ছবি দেওয়া আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড, এবং চক্রের মতো যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো হৃদচক্র। তাহলে আজকের এই পাঠে আমরা যে বিষয় তথা বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে প্রথমত হৃদচক্র, তারপরে যেহেতু রক্তকে দেখিয়েছি আমরা রক্তের উপাদান ও কাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আমাদের দেহে যে বিভিন্ন ধরনের সংবহন হয় তার মধ্যে দুটো করোনারি এবং পালমোনারি সংবহন নিয়ে আজকের এই পাঠে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এবার আস্তে আস্তে পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার সাথে থেকে এই পাঠটি মনোযোগের সাথে আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা যে শিখন ফল এখানে দেওয়া আছে, অর্থাৎ তোমরা যা অর্জন করতে পারবে তা হচ্ছে তোমরা হৃদচক্র কি তা বলতে পারবে, রক্তের উপাদান এবং কাজ বর্ণনা করতে পারবে, আর আমরা যে সংবহনের কথা বলেছি করোনারি ও পালমোনারি সংবহন তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করব হৃদচক্র কি। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছো, তোমরা ভালো করেই জানো আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 4টি, যার মধ্যে উপরে দুটি প্রকোষ্ঠকে আমরা বলে থাকি অলিন্দ বা অ্যাট্রিয়াম, এবং নিচের দুটো প্রকোষ্ঠকে আমরা বলে থাকি নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে হৃদচক্র জিনিসটা হচ্ছে অলিন্দের সংকোচন, তার পরবর্তীতে প্রসারণ, নিলয়ের সংকোচন, তার পরবর্তীতে প্রসারণ। তাহলে 1, 2, 3, 4 এই চারটি ঘটনার যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাকে আমরা একসাথে বলবো কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হৃদচক্রকে ধাপে ধাপে বর্ণনা করব। আশা করি তোমরা আমার সাথে থেকে সেগুলো মনোযোগের সাথে শুনবে। হৃদচক্রের বিভিন্ন ধাপ,
তো যে ধাপগুলো আমরা 4টা স্টেজে সেটা বর্ণনা করব। সর্বপ্রথম আমরা বলবো অলিন্দের প্রসারণ, তারপরে দ্বিতীয় ধাপে আছে অলিন্দের সংকোচন, তারপরে আছে নিলয়ের সংকোচন, তারপর আছে নিলয়ের প্রসারণ। প্রথম যে ধাপটি অলিন্দের প্রসারণ, এটাকে অনেকে অলিন্দের ডায়াস্টোলও বলে থাকে। তারপরে অলিন্দের সংকোচন, এটা হচ্ছে অলিন্দের সিস্টোল। তারপরে হচ্ছে নিলয়ের সংকোচন, যেটা হচ্ছে নিলয়ের সিস্টোল, এবং লাস্ট অফ অল আছে নিলয়ের ডায়াস্টোল বা প্রসারণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা হৃদচক্র ভালোভাবে বোঝার জন্য আমাদের হৃৎপিণ্ডের যে গঠন আছে তা একটু জেনে নিতে হবে। তোমরা অনেকেই ইতিমধ্যেই জানো, তারপরেও আমি আবার একটু হৃৎপিণ্ডের বিভিন্ন যে অংশ আছে তা তোমাদের সামনে পরিচিতি হিসেবে তুলে ধরছি। আমরা পর্দায় যে ছবিটা দেখতে পাচ্ছি তা থেকে মাত্র একটা অ্যারো চিহ্ন বেরোলো। এই অংশটাকে কি বলে? এটার নাম হচ্ছে মহাধমনী, ইংরেজিতে এটাকে বলে অ্যাওর্টা। তারপরে এখানে আরেকটি রক্তনালী, এটাকে কি বলে? এটাকে বলে ফুসফুসীয় ধমনী। শিক্ষার্থী, তোমরা জানো ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, যে কারণে এখানে এই ধমনীকে নীল রং দিয়ে দেখানো হলো। তারপরে আমাদের আছে ফুসফুসীয় শিরা। এটা শিরা জাতের ব্যতিক্রম। ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। শিক্ষার্থীবৃন্দ, তারপর এখানে যে প্রকোষ্ঠ মতো জায়গা সেটা হচ্ছে বাম অলিন্দ। তারপর আছে এখানে একটা কপাটিকা। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে আমরা বলি বাইকাস্পিড কপাটিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আছে আরেকটা কপাটিকা, এটাকে আমরা বলি সেমি লুনার কপাটিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাচীর, যেটা দুটো নিলয়কে তথা অলিন্দকে পৃথক করে রেখেছে, এটাকে বলা হচ্ছে সেপ্টাম বা ব্যবধায়ক। তারপরে আছে আমরা দেখতে পাচ্ছি একটা নিলয়, সেই নিলয়ের নাম হচ্ছে বাম নিলয়। তারপরে আছে বিপরীত পাশের আরেকটা নিলয়, সেটা হচ্ছে ডান নিলয়। তারপর আমরা দেখতে পাবো আরেকটা উপরের দিক থেকে বড় শিরা, যার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। তারপর আমরা দেখব আরেকটা উপরের দিকের প্রকোষ্ঠ, যাকে বলা হবে ডান অলিন্দ। তারপর আছে এখানে একটা কপাটিকা, এটাকে বলা হবে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকাটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে অবস্থিত। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মোটা মহাশিরা, সেটা নিচের দিকে, তো সেটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা। এই নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের নিম্ন অঙ্গ থেকে রক্ত ডান অলিন্দে পৌঁছায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের পরিচিতি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এবার আমি যখন তোমাদের হৃদচক্র পড়াবো তখন তোমরা প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা হৃদচক্রের ধাপসমূহ নিয়ে আলোচনা করি। আমরা প্রথমেই বলবো অলিন্দের প্রসারণ। আমরা জানি এখানে অলিন্দ হচ্ছে এটা এবং এটা, তো কেমন করে প্রসারণ হয় বা কী কী ঘটনা ঘটে আমরা সেই ঘটনাগুলো নিয়ে একটু এখন আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা একটা হৃৎপিণ্ডের লবচ্ছেদের। তো যাই হোক, তো যখন অলিন্দের প্রসারণ হয় তখন আমাদের যে অলিন্দ আছে, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এই দুই অলিন্দের মাঝখানে দুটো, অর্থাৎ তারা নিলয়ের সাথে যেখানে যোগাযোগ রক্ষা করে দুটো কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের সাথে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা, এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের সাথে থাকে বাইকাস্পিড কপাটিকা। অলিন্দ যখন প্রসারিত হবে, অর্থাৎ কিনা রক্ত দ্বারা পূর্ণ হবে, তখন এই দুটো কপাটিকা বন্ধ থাকবে। যদি বন্ধ না থাকে তাহলে রক্ত নিচের দিকে চলে আসবে, সেই কারণেই তারা বন্ধ থাকে। তারপর যে ঘটনাটা ঘটবে, দেহের ঊর্ধ্ব অঙ্গ, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্ব মহাশিরা পথে হৃৎপিণ্ডের ডান অলিন্দে এসে ভর্তি হতে থাকবে। একইভাবে দেহের নিম্ন অঙ্গ থেকে রক্ত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এসে অলিন্দকে পূর্ণ করবে। অন্যদিকে আমরা যেটা দেখব, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, যেটা কিনা আমি এখানে লাল রং দিয়ে দেখিয়েছি, সেটা আমাদের বাম অলিন্দে এসে ভর্তি হবে। এভাবে অলিন্দ দুটো
রক্ত দ্বারা, অর্থাৎ দুটো বিপরীতধর্মী রক্ত দ্বারা পূর্ণ হবে। শিক্ষার্থীবৃন্দ, এই রক্ত দ্বারা পূর্ণ হতে অলিন্দের সময় লাগে 0.7 সেকেন্ড। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরবর্তী ঘটনাতে চলে এসেছি। এটা হচ্ছে অলিন্দের সংকোচন। অলিন্দের সংকোচনের শুরুতেই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী যে কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, সেটা খুলে যাবে। একইভাবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী কপাটিকাও খুলে যাবে। যেই ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো ডান নিলয়ে এসে ভর্তি হতে থাকে। তারপর আমরা যে কথাটা বলেছিলাম সেটা হলো বাম নিলয় এবং বাম অলিন্দের মাঝখানে যে কপাটিকা আছে, বাইকসপিড কপাটিকা, সেটাও খুলে যাবে। ফলত বাম অলিন্দে থাকা অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ের দিকে গমন করবে। আর এ দশার সময়কাল হচ্ছে মাত্র 0.1 সেকেন্ড। তবে বলে রাখা ভালো, এই 0.1 সেকেন্ডের প্রথম অর্ধেকটা, অর্থাৎ কিনা প্রথম 0.05 সেকেন্ড এই সংকোচনের মাত্রাটা থাকবে সর্বোচ্চ পর্যায়ে, যে কারণে এটাকে তখন আমরা বলবো ডাইনামিক পর্যায়। আর পরবর্তী 0.05 সেকেন্ডে এটা থাকবে ক্ষীণ মাত্রায়, তখন সেটাকে আমরা বলবো অ্যাডাইনামিক পর্যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা হৃদচক্রের তৃতীয় ঘটনায় চলে এসেছি, নিলয়ের সংকোচন। আমরা এর আগে দেখেছি নিলয় রক্ত দ্বারা পূর্ণ হলো। এখন নিলয়ের সংকোচনের শুরুতে যেটা হবে সেটা হচ্ছে ডান নিলয় এবং বাম নিলয়, নিলয় দুটি সংকুচিত হতে থাকবে। একই সাথে আমরা যেটা দেখব যে ট্রাইকাসপিড কপাটিকা এবং এখানে যে বাম দিকের বাইকাসপিড কপাটিকা দুটোই বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে নিলয় থেকে রক্ত অলিন্দের দিকে চলে যাবে, যে কারণে এই দুটো কপাটিকা বন্ধ হয়ে যাবে। এই দুটো কপাটিকা বন্ধ হওয়ার পর আমরা দেখব আরও অন্য দুটো কপাটিকা, যেটা নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকা এবং পালমোনারি কপাটিকা এটা খুলে যাবে। পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে যাবে এবং একই সাথে সাথে যে তোমার অ্যাওটিক সেমিলুনার কপাটিকা দুইটি খুলে যাবে। ফলত রক্ত একটা দিয়ে, যেটা অ্যাওটা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গের দিকে যাবে, আর পালমোনারি যেটা আছে তো সেটা দিয়ে রক্ত ফুসফুসের দিকে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি রক্ত যাচ্ছে, এটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এটা যাচ্ছে পরিশোধনের জন্য। আর অক্সিজেনযুক্ত রক্ত এটা দেহের বিভিন্ন অঙ্গে যাচ্ছে তাদেরকে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেওয়ার জন্য। তো সেমিলুনার কপাটিকা যখন খুলতে গিয়ে এক ধরনের শব্দ করে, এই শব্দটাকে আমরা বলি লাভ, অর্থাৎ শুনতে লাভ এরকম একটা শব্দ শোনায়। আর যখন বন্ধ হয় তখন ডাব এরকম একটা শব্দ হয়। যাই হোক, এই দশার নিলয়ের সংকোচনের যে সময়কাল সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। নিলয়ের প্রসারণ, তো আমরা নিলয়ের প্রসারণে যেটা দেখব, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, বাইকাসপিড কপাটিকাও বন্ধ হয়ে যায়। এ দশার সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড এবং সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যায় এবং আমরা যে কথাটা আগেই বলেছিলাম ডাব সাদৃশ্য একটা শব্দ হয়। যাই হোক, আমাদের কার্ডিয়াক চক্র এই পর্যন্তই। এবার আমরা আমাদের পাঠের দ্বিতীয় যে উপকরণটা ছিল রক্ত ও এর উপাদান, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছ, যা একটা রক্তনালীটা কাটা এবং তার থেকে সব ধরনের রক্তকণিকাগুলো বেরিয়ে আসছে, সাথে রক্তরসও আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে এবং রক্তের অন্যতম উপাদান রক্তরস বা প্লাজমা আছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের রক্তে আসলে কি কি জিনিস আছে? আমরা রক্তকে যদি এভাবে ছক আকারে একটু দেখি তাহলে রক্তের মূল উপাদান হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা, যার মধ্যে রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%।
এই রক্তরস বা প্লাজমা, তার আবার মূল উপাদান হচ্ছে পানি, অর্থাৎ 90 থেকে 92 ভাগে থাকে পানি, আর 8 থেকে 10 ভাগ থাকে কঠিন পদার্থ। যদি রক্তকণিকার কথা বলি, আমরা 3 ধরনের রক্তকণিকা দেখতে পাই। রক্তকণিকা 3টি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা এর আগের ভাগে কঠিন পদার্থের বিষয়টা রেখে এসেছি। কঠিন পদার্থকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অজৈব পদার্থ এবং জৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, লোহা ইত্যাদি। আর যদি জৈব পদার্থের কথা বলি, তাহলে সেগুলো হতে পারে প্রোটিন, প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত পদার্থ এবং অন্যান্য জৈব বস্তু। তো প্রোটিনের মধ্যে আছে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর যদি প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত পদার্থ বলি, তাহলে আছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন। আর অন্যান্য জৈব বস্তু যেগুলো, সেগুলো হচ্ছে যেমন গ্লুকোজ, হরমোন, এনজাইম প্রভৃতি। শিক্ষার্থীবৃন্দ, 3 ধরনের রক্তকণিকার মধ্যে আমাদের প্রথমে আসে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। আসলে এই গ্রিক এরিথ্রোস প্লাস কাইটোস, এই কথাটা থেকে এরিথ্রোসাইট শব্দটা এসেছে। তো আমরা ছবিতে এখানে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকাকে দেখতে পাচ্ছি। তো ছবি দেখেই এর আকার আকৃতি কিছুটা অনুমান করা যায়। আমরা একে একে লোহিত রক্তকণিকার বিষয়ে তথ্যগুলো দেব। আকৃতি যদি বলি, এটা হচ্ছে দ্বি অবতল, অর্থাৎ উভয় দিকে ছোট্ট একটু গর্ত মতো থাকে, চাকতির মতো। এবং লোহিত রক্তকণিকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। এর গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার এবং গড় স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। যদি আমরা গঠন বলি, পানি, হিমোগ্লোবিন এবং বিভিন্ন জৈব ও অজৈব উপাদান নিয়ে লোহিত রক্তকণিকা গঠিত। অবস্থান যদি বলি, এর অবস্থান হচ্ছে আমাদের রক্তরসে। আর উৎপত্তিস্থল ভ্রূণাবস্থা, এটা উৎপত্তি হয় যকৃৎ এবং প্লীহা বা থাইমাস থেকে। আর বাকি সময় আমরা যখন বড় হতে থাকি, তখন আমাদের হিউম্যারাস, ফিমার বা স্টার্নাম অথবা কশেরুকা বা শরীরের যে লম্বা বা বড় অস্থিগুলো আছে, সেগুলোর প্রান্ত থেকে এদের উৎপত্তি হয়। সংখ্যা যদি বলি, প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণদেহে থাকে এটা সংখ্যা 80 থেকে 90 লক্ষ, শিশু দেখে 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষে থাকে 54 লক্ষ এবং স্ত্রী দেহে থাকে 48 লক্ষ। অর্থাৎ প্রতি ঘন মিলিমিটার রক্তের হিসাবটা এখানে দেওয়া হলো। আয়ুষ্কাল, এর গড় আয়ু হচ্ছে মাত্র 120 দিন মাসের হিসাবে, যেটা হচ্ছে 4 মাস। প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন লোহিত রক্তকণিকা ধ্বংস হয় এবং সমসংখ্যায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাব লোহিত রক্তকণিকার কাজ। কি কাজ করে? লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। আমরা এখানে গ্যাসীয় বিনিময়ের একটা ছবি দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটা উল্লেখযোগ্য কাজ বলবো। হিমোগ্লোবিন বাফার হিসাবে রক্তে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর সবশেষে আমরা আরেকটা কাজ বলবো। আমরা জানি আমাদের বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপ হয়, এক একজন এক এক ধরনের রক্ত গ্রুপধারী আমরা। তো লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে বা ঝিল্লিতে সেখানে যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমরা রক্ত গ্রুপ নির্ণয় করতে পারি, অর্থাৎ এটা রক্ত গ্রুপ নির্ণয়ে আমাদের সাহায্য করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় ধরনের রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। লিউকো শব্দের অর্থ হচ্ছে শ্বেত বা সাদা, আর সাইট মানে কোষ। তো লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা। এর যে আকৃতি অনিয়তাকার, এক এক সময় এক এক রকম হয়। তবে এখানে নিউক্লিয়াস আছে, যেটা কিনা লোহিত রক্তকণিকায় ছিল না। হিমোগ্লোবিন নাই। গড় ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রন পর্যন্ত। এর গঠন নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল এবং প্রোটিন বিশ্লেষী বিভিন্ন এনজাইম সমৃদ্ধ। এর উৎপত্তিস্থল হচ্ছে লাল অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি, প্লীহা এবং টনসিল। এর আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন, অনেক কম। প্রতি ঘন মিলিমিটার রক্তে নবজাতকে থাকে এটা 9 থেকে 30,000, শিশুতে 6,200 থেকে 17,000, পূর্ণবয়স্কে থাকে 4 থেকে 10,000। আর রক্তে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 700:1। অর্থাৎ লোহিত রক্তকণিকাটা যদি 700 হয়, শ্বেত রক্তকণিকাটা হবে সেখানে 1। শিক্ষার্থীবৃন্দ,
আমরা শ্বেত রক্তকণিকাকে দুভাগে ভাগ করব। তাদের যে দানা আছে, দানার উপস্থিতির উপর ভিত্তি করে। তো যদি দানা থাকে তাদেরকে আমরা বলবো দানাদার শ্বেত রক্তকণিকা, আর যদি দানা না থাকে তাদেরকে আমরা বলবো অদানাদার শ্বেত রক্তকণিকা। তো দানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে আছে আমাদের ইওসিনোফিল, নিউট্রোফিল এবং ব্যাসোফিল। আর যেগুলো অদানাদার তার মধ্যে আছে মনোসাইট, লিম্ফোসাইট প্রভৃতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্বেত রক্তকণিকার কাজ দেখব। এই যে বললাম মনোসাইট এবং নিউট্রোফিল, সেটা এক বিশেষ ধরনের জীবাণু ভক্ষণ প্রক্রিয়া যাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে। লিম্ফোসাইট যেগুলো, সেগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। ব্যাসোফিল সেটা হ্যাপারিন সৃষ্টি করে রক্তনালীর অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না, যদি বেঁধে যেত তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। আর দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইওসিনোফিল বলে আমরা যে ধরনের শ্বেত রক্তকণিকা দেখেছি, সেটা আমাদের রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডিকে ধ্বংস করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পড়াবো অনুচক্রিকা, যেটাকে বলা হচ্ছে প্লেটলেট। এর আকৃতি এটাও অনিয়ত আকারের, কখনো গোল হয়, কখনো ক্ষুদ্র হয়, কখনো ডিম্বাকার বা চাকরি সদৃশ্য হয়। তো এখানে ঝিল্লি আছে, সামান্য সাইটোপ্লাজম যুক্ত, কিন্তু এটাও লোহিত রক্তকণিকার মতো নিউক্লিয়াসবিহীন। গড় ব্যাস হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার। এদের অবস্থান হচ্ছে রক্তরসে, ধ্বংস হয় যকৃৎ ও প্লিহার ম্যাক্রোফেজের মাধ্যমে। আর উৎপত্তিস্থল হচ্ছে লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে, সেখান থেকে উৎপন্ন হয়। এদের সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 থেকে 4 লক্ষ, আর আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার একটু খেয়াল করো অনুচক্রিকার কাজ। এখানে একটা ফাটা রক্তনালী দেখা আছে, আর পরেরটাতে আবার রক্ত বন্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। আমরা ছোটবেলা থেকেই জানি এই অনুচক্রিকা কি করে, অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে, রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাসও এরা ধ্বংস করে। সেরাটোনিন এক ধরনের রাসায়নিক পদার্থ, সেটা ক্ষরণ করে দ্রুত রক্তবাহিকাকে সংকোচন করে এবং সংকোচনের জন্য উদ্বুদ্ধ করে। অতিরিক্ত অনুচক্রিকা রক্ত জমাট সৃষ্টি করে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের যে ঝুঁকি সেটা বাড়ায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠের দ্বিতীয় পর্ব শেষ করলাম। এবার সবশেষ পর্ব রক্ত সংবহন কৌশল। আমি খুব সংক্ষেপে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্তন্যপায়ী প্রাণীতে 3টি পৃথক কৌশলে রক্ত সঞ্চালিত হয়, যার প্রথমটির নাম হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন, দ্বিতীয়টির নাম হচ্ছে পালমোনারি রক্ত সংবহন, আর তৃতীয়টির নাম হচ্ছে করোনারি রক্ত সংবহন। এর মধ্যে তোমাদের সিলেবাসে বিশেষভাবে পালমোনারি এবং করোনারি রক্ত সংবহনের কথা উল্লেখ আছে। তা সত্ত্বেও আমি 3টের কথাই সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমত বলবো সিস্টেমিক রক্ত সংবহন। হৃৎপিণ্ডের বাম নীল হতে শুরু করে বিভিন্ন ধমনী পথে দেহের বিভিন্ন অংশের কৌশিক জালিকায় রক্ত প্রবাহিত হওয়ার পর শিরাপথে এই রক্তটা হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছানো পর্যন্ত রক্তের যে পরিক্রমণ বা পরিভ্রমণ ঘটে তাকে সিস্টেমিক রক্ত সংবহন বলে। অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্তটা দেহের বিভিন্ন জায়গায় যায়, গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পর্যন্ত এসে পৌঁছে, সেই পরিক্রমণ যে ঘটনা সেটাই হচ্ছে তোমার সিস্টেমিক রক্ত সংবহন। তো বাম নীল থেকে উৎপন্ন মহাধমনীর মাধ্যমে সিস্টেমিক রক্ত সংবহনের শুরু বা সূত্রপাত, এবং এটা শেষ হয় ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে, অর্থাৎ ডান অলিন্দে এসে এরা দুজন রক্তকে জমা দেয়। আমরা পড়াবো এবার দ্বিতীয় ধরনের সংবহন, পালমোনারি সংবহন। এটা তোমাদের সিলেবাসে আছে। হৃৎপিণ্ডের এটা ডান নিলয় হতে উৎপন্ন পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের কৈশিক জালিকায় প্রবাহিত হওয়ার পর পালমোনারি শিরাপথে সেটা অক্সিজেনযুক্ত হয়ে পুনরায় হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসা পর্যন্ত রক্ত সংবহনের যে পরিক্রমণের ঘটনা সেটাকে বলা হচ্ছে পালমোনারি রক্ত সংবহন। সহজভাবে যদি আবার বলি, সেটা হচ্ছে ডান নীল হতে শুরু হয়ে পুনরায় বাম অলিন্দে পর্যন্ত রক্ত আসার ঘটনা, সেটা হচ্ছে পালমোনারি সংবহন। এটা শুরু হয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে আর শেষ হয়
অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশের মধ্য দিয়ে। আমরা এবার পড়াবো একটা ছবি দেখাচ্ছি, যেটা পালমোনারি সংবহনের একটা ছবি। দুপাশেই আমরা দেখতে পাচ্ছি দুটো পালমোনারি ধমনী আছে, তো কি হয়, আর নিচে আছে পালমোনারি শিরা। তাহলে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যাচ্ছে, সেটা অক্সিজেনযুক্ত হয়ে এসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে পড়ছে এবং তারপর বাম নিলয়ের দিকে যাচ্ছে। আমরা এবার বলবো করোনারি সংবহন। আমরা পর্দায় একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেটা পালমোনারি সংবহনের কিছু ইঙ্গিত বহন করে। আসলে করোনারি ধমনী হচ্ছে সেই ধমনীগুলো যেগুলো হৃৎপিণ্ডের গাত্রে থাকে। তো হৃৎপিণ্ডের নিজ প্রাচীরে রক্ত প্রবাহকে করোনারি রক্ত সংবহন বলে। হৃৎপিণ্ডের বাম নিলয় হতে উৎপন্ন মহাধমনীর উৎপত্তিস্থলে দুপার্শ্ব হতে বিস্তৃত বাম ও ডান করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপেশী অর্থাৎ হৃৎপিণ্ডের পেশী রক্ত পায়। তো হৃৎপিণ্ডের পেশী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাওয়ার ঘটনাকে বলা হচ্ছে করোনারি রক্ত সংবহন। আমরা অ্যানিমেশন ছবিতে এটা স্পষ্টতই দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠের প্রায় শেষাশেষি চলে এসেছি। তোমাদের জন্য সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন রেখেছি আজকের পাঠে, তোমরা আশা করি লিখে নেবে। প্রথম প্রশ্নটি, কার্ডিয়াক চক্র কি? আমি দুবার করে বলবো, কার্ডিয়াক চক্র কি? দ্বিতীয় প্রশ্ন, নিলয়ের সংকোচন দশার সময়কাল কত? নিলয়ের সংকোচন দশার সময়কাল কত? তৃতীয় প্রশ্ন, লাভ কি? লাভ কি? চতুর্থ প্রশ্ন, ডাব সদৃশ শব্দ কখন হয়? ডাব সদৃশ শব্দ কখন হয়? আর আজকের সর্বশেষ প্রশ্ন, পালমোনারি ও সিস্টেমিক সংবহন বলিতে কি বুঝো? পালমোনারি ও সিস্টেমিক সংবহন বলিতে কি বুঝো? শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। তো এ পর্যায়ে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে পর্যায়সমূহ উল্লেখপূর্বক কার্ডিয়াক চক্র ব্যাখ্যা করো। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে এবং মনোযোগের সহিত আজকের পাঠ তোমরা অনুধাবন করেছ, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।